সারফারাজের বাড়িতে রাতের খাবার শেষ করলো অভিরূপ। এরপর দুই বন্ধু মিলে খোশ গল্প করলো লম্বা সময় নিয়ে। কথায় কথায় সারাদিন কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে রূপকথা ন্যালির সাথে সেটাও বলল সারফারাজ। লিচু গাছে উঠে রূপকথা কেমন বিড়ম্বনার শিকার হয়েছে সেটা শুনে অভিরূপ হাসতে হাসতে শেষ। কিন্তু নির্বিকার সারফারাজ। অভিরূপের উচ্চস্বরের হাসিতে সারফারাজের চোয়াল শক্ত হয়ে গলার নীলচে শিরাটা ফুলিয়ে উঠল। অভিরূপ তা খেয়াল করলো না। সে হাসতে হাসতে ফ্লোরে ঢলে পড়ল। অভিরূপের পানে গরম চোখে তাকালো সারফারাজ। অভিরূপের দাঁত তুলে ফেলতে ইচ্ছা করছে তার এই মুহূর্তে। বিষয়টা কি এতই হাসির? বোকা অভিরূপ কি জানে? রূপকথার পরিচয় জানতে পেরে সারফারাজের বুকখানা কেমন উত্তাল হয়ে উঠেছিল। সারফারাজের ভয়ানক চোখ দেখে মুখের হাসি সহসায় উধাও হলো অভিরূপের। দাঁতগুলো পাতলা ঠোঁট দিয়ে যথাসম্ভব ঢেকে ভয়ার্ত গলায় বলে উঠল, এমন হ্যান্ডসাম হ্যাংকে যে মেয়ে কেয়ারটেকার ওরফের দারুণ ভেবেছে তাকে আমি স্বচক্ষে দেখতে চাই। মানতে হবে দম আছে ওই মেয়ের, নইলে এমন অদ্ভুত পদবি তোকে দিয়ে জ্যান্ত বাড়ি ফিরে গেছে এত বিশাল ভয়ানক ব্যাপার স্যাপার। সারফারাজ শীতল গলায় বলল, বাড়ি ফিরে যাও অভিরূপ, তোকে চটকে কাবাব করতে ইচ্ছা করছে। কথাটা বলেই ফ্রুট বাস্কেট থেকে ফল কাটার ছুরিটা হাতে নিল সারফারাজ। ধারালো চিকন ছুরির পানে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল অভিরূপ। এরপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলে যাচ্ছি, পরে আবার হাসবো। সারফারাজ প্রতি উত্তর করল না। অভিরূপের কিছুক্ষণ নিরুত্তাপ থেকে টেবিলের উপর থেকে হেলমেট নিতে নিতে বলল, কবে ফিরছিস? একটা আপেলে ছুরি বিধিয়ে সারফারাজ বলে উঠল, ফিরতে দেরি হবে, লুইস আর ইয়ংকে এখানে আসতে বল। অভিরূপ কপাল কুঁচকে বলল, ড্যানির সাথে ওয়েফনের ডিলিং না করে এখানে থাকাটা ঠিক হবে? এখানে এসে মানসিক প্রশান্তি পাচ্ছি হবে, কয়েকটা দিন থাকতে চাই। অভিরূপ ঘাটালো না, অল্প মাথা দুলিয়ে বলল, ঠিক আছে। সারফারাজ মেঝে ঝকঝকে টাইলসে দৃষ্টি নিবদ্ধ করে বলল, দুটো গাড়ি কিনতে হবে, আমার চলাচল করতে অসুবিধা হচ্ছে, কমফোর্ট ফিল করছি না এসব গাড়িতে চড়তে। ঠিক আছে, কাল শোরুমে চল। বাট লাইসেন্স? ওসব তোর ভাবতে হবে না, আমার মামা আছেন, সব ব্যবস্থা তিনিই করে নেবেন। আর দাঁড়ালো না অভিরূপ। বাড়িতে তার বাবার খেয়াল রাখতে তাকে বেশ হিমশিম খেতে হতো। তার মা একা অসুস্থ মানুষটার সেবা করতে পারে না, তাই সারফারাজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো অভিরূপ। যাবার আগে স্বাভাবিক গলায় বলল, মা তোকে সামনে থেকে একবার দেখতে চেয়েছেন, ওরা ছেলের সেভিওরকে একবার হাতে স্পর্শ করে দোয়া করতে চান তিনি। মন ভালো হলে একবার আসিস, যাই এখন। অভিরূপ প্রস্থান নিল দ্রুত পায়ে। অভিরূপ চলে যেতে দরজা আটকে আবারও সেই ডায়েরির শেষ পৃষ্ঠা খুলল সারফারাজ। এরপর নিজের ফোন থেকে সেই ঠিকানার ছবি তুলে ঝটপট তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। যাবার আগে কামালকে ডেকে বলে গেল, রাতে বাড়ি ফিরবো না চাচা, দরজা আটকে ঘুমিয়ে যেও। রাতে দ্বিপ্রহরে রূপকথার জ্বর মাত্রা ছাড়ালো। জ্বরের ঘরে আবল তাবল বকতে শুরু করলো রূপকথা। এদিকে ন্যালি জলপট্টি দিতে দিতে কখন মেঝেতে পড়ে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। অবশ্য ঘুম কাতরে মানুষের এসব বোধ বুদ্ধি থাকেও না। ন্যালি ঘুমোতে খুব ভালোবাসে। ঘুম তার এতই প্রিয়, একবার ঘুমালে সারা বাড়ি ডাকাত পড়লেও ন্যালি কিচ্ছুটির খবর বলতে পারবে না। ঘুমের ঘরে ন্যালি খুব অদ্ভুত এক স্বপ্ন দেখলো। স্বপ্নে হুট করে ফাঁকা রাস্তায় ন্যালির সাথে খুব সুদর্শন এক যুবকের দেখা হয়ে গেল। যুবকের সফেদ আকর্ষণীয় মুখশ্রী, লাল ঠোঁট আর ঘন কালো চুল ন্যালির হৃদয়ে ঝড় তুলল। যুবকের সৌন্দর্যে মোহিত হয়ে ন্যালি আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে চাইল, কিন্তু ছেলেটা হঠাৎই কোথা থেকে এক বন্দুক নিয়ে এসে ন্যালির মাথায় ঠুকে বলে উঠল, আমার দিকে চোখ তুলে তাকানোর অপরাধে তোকে অজগরের মাংস খেতে হবে। কথাটা বলেই পকেট থেকে এক টুকরো অজগরের কাঁচা মাংস বের করলো যুবক। যুবকের হাতে রক্তাক্ত অজগরের ছোট একটা পিস দেখে ন্যালির বমি পেল, পেট গুলিয়ে উঠল। স্বপ্নের ঘরেই মুখ চেপে উঠল ন্যালি। ঘুম জড়ানো চোখে বেসিনে গিয়ে কতক্ষণ ওয়াক ওয়াক করে দুর্বল শরীরে নিজের বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। এরপর আবার ঘুমের দেশে পাড়ি জমালো। ওদিকে একা পড়ে রইল রূপকথা। ঘড়ির কাঁটা চলতে চলতে রাত 2-এর ঘরে ঠেকলো। আমজাদ হায়দারের দোতলা বিশিষ্ট বাড়িটা একদম নির্জন নিস্তব্ধ। আশেপাশে সেরকম বাড়িঘর না থাকায় জায়গাটা আরো ভুতুড়ে লাগছে। আশেপাশের মধ্যে কোনো সোডিয়াম লাইটের খাম্বা নেই। সন্ধ্যা নামতেই আবছা আলোয় আরো গা ছমছমে লাগে। তার মধ্যে ছাদের এক টুকরো বাগান দেখে মনে হয় ঘন জঙ্গল, বিশাল আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। হালকা বিদ্যুতের চমকে মনে হচ্ছে এই বুঝি ভারী বর্ষণ ঝরবে। মনের ধারণাকে সত্যে রূপান্তরিত করে ইলশেগুড়ি বৃষ্টির সূচনা হলো। সারফারাজ যখন আমজাদ হায়দারের বাসার নিচে এসে দাঁড়ালো তখন রাত 2:10 হাতে থাকা স্মার্ট ওয়াচে একবার সময় পরখ করে কালো আকাশে দৃষ্টি বুলালো সারফারাজ।
পুরো আকাশ কালচে ঘন মেঘে ঢেকে গিয়েছে ইতিমধ্যেই। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বাড়ির পেছনের দিকে দৌড়ে চলে গেল সরফরাজ। পেছনের সাইডের বিল্ডিংয়ে নজর বুলাতে লালচে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল। পেছন দিকে একটা ব্যালকনি খোলা দেখা যাচ্ছে। এটাই সরফরাজের জন্য এনাফ। এক ব্যালকনি দিয়ে পুরো বাড়ি লুট করতে পারবে সে। কিন্তু এই সামান্য বাড়িতে তার লুট করার মতো কিছুই নেই। তবে যা আছে তাকে লুট করার সাধ্যি সরফরাজের নেই। মনের অযাচিত ভাবনা দূরে সরিয়ে উপরে ওঠার পথ খুঁজতে লাগলো সরফরাজ। ভদ্রলোক বেশ সুকৌশলে বাড়িখানা তৈরি করেছেন। উপরে ওঠার তেমন ব্যবস্থা নেই। ড্রেন পাইপগুলো বাড়ির ভেতর দিকে বোধ হয়। পুরো ওয়াল চকচকে মসৃণ। বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে কপাল কুঁচকালো সরফরাজ। বৃষ্টির পশলা ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। সরফরাজের গায়ের পোশাক অর্ধেকের বেশি ভিজে গেল। চরম বিরক্তিতে মেজাজ চটে যাচ্ছে তার। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে পাশে থাকা বকুল গাছে বহু কসরত করে উঠতে সক্ষম হলো। এরপর লম্বা হাত বাড়িয়ে নিচতলার জানালার সানসেটের উপর পা বাড়িয়ে সেটার উপর দাঁড়ালো। সাবধানতা অবলম্বন করে কোনো কাজ হলো না। ধারালো কিছুর সাথে লেগে হাতের বেশ খানিকটা কেটে হা হয়ে গেল, কিন্তু গুরুত্ব দিল না সরফরাজ। রক্তঝরা হাত নিয়ে লাফিয়ে লাফিয়ে উঠল দোতলার সেই খোলা ব্যালকনিতে। এরপর সন্তর্পণে কক্ষে ঢুকতে এক প্রকার আত্মা বেরিয়ে যাবার উপক্রম হলো মেলি চিৎকারে। না না, আমি অজগরের কাবাব কিছুতেই খাবো না। কে আছো, বাঁচাও! সরফরাজের চতুর মস্তিষ্ক নিমিষেই বুঝে গেল এটা সেই আইটেমের কক্ষ যিনি তাকে দারোয়ান উপাধিতে ভূষিত করেছেন। শব্দহীন পা ফেলে সামান্য দূরে গিয়ে দাঁড়ালো সরফরাজ। এরপর ন্যালির আরো কিছু আবোল তাবোল অস্পষ্ট কথা শোনা গেল। সেসব শুনে সরফরাজ বিড়বিড় করে উঠল। যার ঘরে যাবে একদম জ্বালিয়ে মারবে। ভবিষ্যৎ বেচারার জন্য খুব কষ্ট হচ্ছে। এমন মেয়ে মানুষও হয়? কার কপালে জুটে এরা? ন্যালি আবারও বলে উঠল। লিচুওয়ালা কেয়ারটেকার গুন্ডা মস্তান, পেটটা শয়তান, বালিশের তলায় বন্দুক রাখে। সবাইকে বলতে হবে। সরফরাজ আর 1 মিনিট দাঁড়াতে চাইল না। এই ঘরে মনে মনে বলল, এমন মানুষের সাথে এই মেয়ের বিয়ে হোক যে সত্যি একে অজগরের মাংস খাবে। কথাটা বলেই দরজা অল্প ফাঁক করে ধীরে ধীরে অন্য কক্ষের দিকে পা বাড়ালো সরফরাজ। ভেতর থেকে দরজা আটকানো এক কক্ষের সামনে দাঁড়াতেই পুরুষালী গলায় হুঙ্কার ভেসে এলো। এই কে আমার বাগানের পেয়ারায় হাত দেয়? হাত কিন্তু কামড়ে ছিঁড়ে নেব আমি। সরফরাজের ইচ্ছে হলো দেয়ালে সজোরে মাথা বাড়ি মারতে। একই পরিবারের সবগুলো মানুষ এমন পাগল কি করে হতে পারে? এদিকে বৃষ্টির ঝাপটা বাড়লো কয়েক গুণ। এখন আর কারো শব্দ পাওয়া যাচ্ছে না। সরফরাজ আরো দুটো খালি কামরা চেক করার পর রূপকথার কক্ষের সন্ধান পেল। ধীর পায়ে সেই কক্ষের ভেতর ছোট ছোট কদম ফেলে বিছানার নিকট এগিয়ে এলো সরফরাজ। ভয় নামক বস্তু যার সাথে একদম পরিচিত নয় সরফরাজের প্রশস্ত বুকটা আজ কেমন যেন দূর দূর করে কেঁপে উঠল। নিজের বাঁ পাশের ধুকপুকানি ধ্বনি বেশ করে সে নিজেই শুনতে পাচ্ছে। মেরুদণ্ড বেয়ে কেমন হিমস্রোত নেমে যাচ্ছে। পা দুটো মেঝের সাথে আটকে যেতে চাইছে বারবার। কিসের তাড়নে এই ভয়ের উৎপত্তি? উত্তর জানে না সরফরাজ। ধীরে ধীরে রূপকথার বিছানার একদম কাছ ঘেঁষে দাঁড়ালো সরফরাজ। ডিম লাইটের ঝাপসা আলোয় রূপকথার ফিনফিনের ছোট মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে না। তবুও হাঁটু মুড়ে বসে বিছানায় হাত ভাঁজ করে রেখে তাতে থুতনি রাখলো সরফরাজ। এরপর খুব কাছে থেকে রূপকথার ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে আবেগে আপ্লুত হলো সরফরাজ। 12 বছর আগেও ঠিক এভাবে ঘুমকুমারী রাজকুমারীর ন্যায় বুকে বালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকতো রূপকথা। সরফরাজের বাধ্য দাসের ন্যায় সারা রাত বসে পাহারা দিত। ঘুমে দু চোখ বন্ধ হয়ে আসতো সরফরাজের। তবুও অজানা কারণে রাতভর জেগে জেগে রূপকথার প্রতিটা নিঃশ্বাস গুনতো সে। নির্ঘুম সরফরাজ সারাদিন কাজ করতে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তো। কিন্তু রূপকথা যখন তার ছোট ছোট কচি হাতে সরফরাজের বড় বড় চুলের গোছা ধরে টান দিত, নিমিষে যেন সমস্ত শরীর খারাপ কোথায় পালাতো। ঘুমের তালে পাশ ফিরতে চাইল রূপকথা, কিন্তু দুর্বল শরীর নড়তে চাইল না। বাধ্য হয়ে ওভাবে গুটিয়ে পড়ে রইল। ঠান্ডা হিম বাতাস, বৃষ্টি আর জ্বর তিনের সমন্বয়ে রূপকথার শরীর কাঁটা দিয়ে কেঁপে উঠল। সরফরাজ টের পেয়ে অনাদরে পায়ের কাছে পড়ে থাকা কাঁথাটা রূপকথার গায়ে জড়িয়ে দিল। কাঁথা রোম পেয়ে সরফরাজের হাত সহ চেপে ধরল রূপকথা। সরফরাজের হাত নিজের গলার ভাঁজে 2 হাতে চেপে ধরে অস্ফুট স্বরে বলল, আরাম লাগছে সরফরাজ? রূপকথার গায়ের উত্তাপে সরফরাজ চমকে উঠল সহসায়। নিজের হাত সরাতে চাইল রূপকথার গলা থেকে, কিন্তু রূপকথা হাত গলিয়ে তা ছুটাতে পারল না। অপর হাতের উল্টো পিঠ দিয়ে রূপকথার কপাল ছিল সরফরাজ। কিছুক্ষণ রেখে আলগোছে হাত সরালো। মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এমন অসুস্থ মেয়েকে ফেলে সবাই বিয়ে ঘরে ঘুমাচ্ছে কি করে? রূপকথার জ্বরে রাগে হিতাহিত জ্ঞান হারাতে ইচ্ছা হলো সরফরাজের। তোমার ওই শক্ত হাত জোড়া আমার যে খুব পরিচিত মনে হচ্ছে। সত্যিই তুমি আমার পাশে বসে আছো। সব ভ্রম, তাই না? রূপকথার জ্বরের ঘোরে বলা ভাঙা স্পষ্ট কথাগুলো সরফরাজের ভেতর নাড়িয়ে দিল। এই পৃথিবীতে তাকেও ভালোবাসার মতো কেউ আছে? বিধাতাই নিষ্ঠুর পৃথিবীতে তার খোঁজ নেবার জন্য এত সুন্দর একটা মানুষ পাঠিয়েছেন, অথচ সে কিনা কোন দূর দেশে একাকী জীবন টেনে নিয়ে যাচ্ছে। গম্ভীর হৃদয়হীন সরফরাজের কেমন ফুপিয়ে কাঁদতে ইচ্ছা হলো, কিন্তু নিজেকে যথেষ্ট শক্ত রাখলো সে। রূপকথা আবারও বলে উঠল,
ট্রেনের অদ্ভুত চোখওয়ালা ছেলেটা আমাকে ধরতে চায় সরফরাজ। ওকে দেখে আমার ভয় করছে। প্লিজ সেভ মি ফ্রম হিম। রূপকথার এহেন কথায় কপাল কুঁচকে এলো সারফারাজের। সামান্য মাথা ঝুঁকে রূপকথার কানের কাছে ফিসফিস করে সারফারাজ শুধালো, কোন ছেলে রূপকথা? তার চোখ দুটো প্রায় তোমার মতো। কথাটা বলেই সারফারাজের গলা জড়িয়ে নিজের বেশ খানিক কাছে নিয়ে এলো রূপকথা। সারফারাজের লালচে ঠোঁটজোড়া প্রায় রূপকথার নাক ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে কেমন ভয়ানক অনুভূতি হলো সারফারাজের বুকের ভেতর। পুরো শরীর কেমন আগুনের ন্যায় উত্তপ্ত হলো, সেই সাথে লাল হয়ে উঠল কান্দয়। মনে হচ্ছে এক্ষুনি কান দুটো ব্লাস্ট হবে। মস্তিষ্ক বিক্ষিপ্ত হতে চাইছে, অজানা ক্লান্তিতে চোখ বুজে আসতে চাইছে। হৃদগতি ছুটছে ঘোড়ার রেসের ন্যায়। নিষিদ্ধ বাসনা খেলে গেল শরীর জুড়ে। সারফারাজ বুঝলো আগুনের অনেক কাছে এসে দাঁড়িয়েছে সে। সামান্য অপেক্ষার পরই জ্বলে পুড়ে অঙ্গার হবে সে। তাই নিজেকে বহু কষ্টে রূপকথার থেকে ছাড়িয়ে দুর্বল পায়ে উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর না চাইতেও মনের বিরুদ্ধে গিয়ে রূপকথার কক্ষ ত্যাগ করলো। ধীর পায়ে আবারও এসে দাঁড়ালো ন্যালির কক্ষে। আরামে কাঁথা মুড়িয়ে চোখ অর্ধেক খুলে ঘুমাচ্ছে ন্যালি। দমিয়ে রাখা রাগটা আবার চাঙা হলো সারফারাজের। এরপর গলার সমস্ত আওয়াজ দিয়ে ধমকে গর্জে বলে উঠল, ওখানে জ্বরে মরছে একজন, আর এখানে আরামে ঘুমানো হচ্ছে। ফাজিল মেয়ে কোথাকার, ওঠ! বলেই ঠাটি এক চড় মারল ন্যালির ফর্সা গালে। মুহূর্তে ঘুম থেকে ধরফরিয়ে উঠল ন্যালি, কিন্তু তার আগেই ব্যালকনি ডিঙিয়ে নেমে এলো সারফারাজ। ভয়ানক স্বপ্ন, চর আর বজ্রপাতের শব্দে হাউমাউ করে চিৎকার করে উঠল ন্যালি। মিনিট দুয়ের ব্যবধানে পুরো বাড়ি জুড়ে জ্বলে উঠল আলো। আমজাদ হায়দার, শিউলি দুজনেই দৌড়ে এলেন মেয়ের কক্ষে। ন্যালির কক্ষে পা রেখে দ্রুত হাতে সুইচ জেলে ঘর আলোকিত করলেন শিউলি। ঘর আলো ভরতেই আলুথালু ন্যালিকে কাঁথা মুড়িয়ে বসে বসে কাঁদতে দেখা গেল। ঘটনা জানতে চাইলে ভেউ ভেউ করে কেঁদে ন্যালি বলে উঠল, অজগরের কাবাব খেতে চাইছি না বলে আমাকে হুমকি ধমকি দিয়ে খুব মেরেছে আব্বু। এই দেখো, গাল ফাটিয়ে দিয়েছে। মাথা থেকে শুরু করে সারা শরীর কাঁথায় মুড়িয়ে জুবুথুবু হয়ে বিছানা এক কোণে আসন গেড়ে বসে আছে ন্যালি। মাথার এলোমেলো জট পাকানো চুলের কয়েক গাছি চোখ মুখের উপরে সেটে রয়েছে। ভ্যাবে করে কান্নার কারণে চোখ মুখ বিকৃত হয়ে রয়েছে। সেই সাথে মেয়ের মুখে অজগরের কাবাব নাম শুনে জিভ বের করে চোখ কুচকে কপাল চাপড়ালেন আমজাদ হায়দার। শিউলি মেয়ের কাছে এসে ভালো করে পর্যবেক্ষণ করতে চোখ কপালে উঠল। সত্য সত্যই কেউ ন্যালির বাম গালে কষিয়ে চড় মেরেছে। হাতের 4টা আঙ্গুলে টকটকে ছাপ স্পষ্ট পুরো গাল জুড়ে। উত্তপ্ত গাল চেপে ধরে আরো কিছুক্ষণ কাঁদল ন্যালি। ভয়ানক স্বপ্ন মনে পড়ে বারবার বমির উদ্রেক হচ্ছে তার। এদিকে গালটা ব্যথায় টনটনে। শিউলি মেয়ের মুখ পানে তাকিয়ে কঠিন গলায় বললেন, ঘুমের ঘরে নিজের গালে নিজেই চড় মেরেছিস, তাই না? ন্যালি তাৎক্ষণিক মাথা চাকিয়ে বলে উঠল, না আম্মু, ওই অদ্ভুত ছেলেটা আমায় চড় মেরেছে। শিউলি বিরক্তি ভরা কণ্ঠে শুধালেন, স্বপ্নে কেউ কাউকে চড় মারতে পারে? শিউলির ধমকে উত্তেজিত হয়ে আমজাদ বললেন, হা, এমন ভাবে ধমকাচ্ছ কেন? এমনিতেই মেয়েটা ভয়ে জড়সড় হয়ে আছে। শিউলি হাত ইশারায় আমজাদ হায়দারকে থামিয়ে বলে উঠল, সেদিনও ঘুমের ঘরে নিজেকে নিজেই ঘুষি মেরেছ। আমি নিজে দেখেছি সেই দৃশ্য। স্বপ্নের কেউ তোমার মেয়েকে মারতে আসে না, কারণ সেসব অস্তিত্বহীন। যেমন বাপ তেমন মেয়ে। তুমিও সারা রাত আবল তাবল বকবক করে হাত পা ছুড়ো। তোমার থেকেই এই গুণ রপ্ত করেছে তোমার মেয়ে। ঘুম জড়ানো বিরক্ত ভরা কণ্ঠে কথাগুলো বলে পুরো রুমে নজর বুলালো শিউলি। এরপর শুধালো, রূপকথা কোথায়? তোকে তো বলেছিলাম রাতে রূপকথার কাছে থাকতে। তুই এখানে কি করছিস? শিউলির ধমকে উত্তর খুঁজে পেল না ন্যালি। কতক্ষণ কেঁদে কেটে শান্ত হতে শিউলি রূপকথার কক্ষের দিকে ছুটল। এরপর লাইট জ্বালিয়ে রূপকথার বিছানায় দৃষ্টি তাক করলেন। ক্যাথা মুড়িয়ে হাঁটু ভাঁজ করে কুকুরে শুয়ে আছে রূপকথা। শিউলি ত্রস্ত পায়ে এগিয়ে এসে জ্বর পরিমাপ করলেন হাতের সাহায্যে। জ্বর মোটেও কমেনি। এবার আরো চিন্তিত হলেন শিউলি। দৌড়ে গিয়ে আমজাদ হায়দারকে বলে উঠলেন, রূপকথার প্রচন্ড জ্বর, ওকে হসপিটালে নিতে হবে। আমার ভয় করছে, ভাইজান জানলে কেলেঙ্কারি হবে। 2 দিন ধরে আসতে না আসতেই মেয়ে অসুস্থ হয়ে বিছানা নিয়েছে। এটা ভাইয়া কিছুতেই মানবে না। আমজাদ হায়দার কিছুক্ষণ নীরব থেকে প্রতিউত্তর করলেন, ঠিক আছে, সকালে নিয়ে যাব। আপাতত মেয়ে তার মাথায় পানি দাও। শিউলি ঘাড়কাত করে সায় জানিয়ে রূপকথার কক্ষে পুনরায় দৌড়ে গেল। এরপর বালতি ভর্তি পানি এনে মাথায় অল্প অল্প দিতে লাগলো। একটু পর ন্যালি নিজে উঠে এলো ঘুম কাটিয়ে। গালটা এখনো ফুলে রয়েছে। সে নিজেকে নিজে এভাবে চড় মেরেছে, এটা তার বিশ্বাস হচ্ছে না। আয়নায় দেখেছে কেমন মোটা মোটা দাগ বসে গেছে গাল জুড়ে। তার সরু চিকন আঙ্গুল এত মোটা দাগ কিভাবে তৈরি করতে পারে? ভাবনা ফেলে একটা ছোট টাওয়েল ভিজিয়ে নিল ন্যালি। এরপর পরম যত্নে মুছিয়ে দিল রূপকথার হাত পা। শিউলি আর ন্যালির প্রচেষ্টায় ভোর রাতের দিকে জ্বর কমল রূপকথার। শরীর ঘেমে নিয়ে একাকার হতেই গায়ের কাঁথা সরিয়ে দুর্বল শরীরে উঠে বসলো সে। পাশে শিউলি আর ন্যালি। প্রচন্ড অস্বস্তি আর ক্লান্তি নিয়ে রূপকথা বলে উঠল, খুব
খারাপ লাগছে ফুপি, গোসল করতে হবে। শিউলি ঘড়িতে নজর দিল, আর কিছুক্ষণ পর 6টা বাজবে। এত সকালে গোসল করলে না জানি আবার ঠান্ডা বসে যায়। কিন্তু রূপকথার দরদর ঘাম দেখে শিউলি মাথা ঝাঁকালেন। দ্রুত পদে উঠে কাবার থেকে একটা লং টি শার্ট আর প্লাজো ওয়াশরুমে রেখে বললেন, যা গোসল করে আয়, ভালো লাগবে। রূপকথা বিছানা ছেড়ে উঠতে শিউলি নেলির কাছে রূপকথার দায়িত্ব দিয়ে রান্নাঘরে দৌড় দিলেন। ওয়াশরুমের দরজা আটকে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল রূপকথা। এরপর শাওয়ারের নব ছেড়ে দেয়ালে হেলান দিয়ে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে বসলো। 2 হাতে ভাঁজ করা হাঁটু চেপে ধরে তাতে মাথা ছুঁয়ে চোখ বুঝল সে। ঠান্ডা জলের স্পর্শ উত্তপ্ত শরীরে সূচের কাটার মতো বিচ্ছে, সেই সাথে থরথর করে কেঁপে উঠছে পুরো শরীর। কিন্তু তাতে পাত্তা দিল না রূপকথা। সে শুধু স্বপ্নের কথা ভেবে চলেছে। এ কি অদ্ভুত স্বপ্ন! তুমি কি সত্যি আমার কাছে এসেছিলে সরফরাজ, নাকি আমার মনের ভ্রম এটা? আমি কি সত্যি হারিয়ে ফেললাম তোমাকে? কত দূরে আছো তুমি? নানাবিধ ভাবনার অবসান ঘটিয়ে প্রায় মিনিট 20 পর নেলির দরজায় নক করার শব্দ পেয়ে শাওয়ার বন্ধ করে উঠে দাঁড়ালো রূপকথা। এরপর ঝটপট পোশাক পাল্টে বাইরে বেরিয়ে এলো। রূপকথা বাইরে বের হতে নেলি এগিয়ে এসে শরীর স্পর্শ করে আটকে উঠল। শরীর পুরো বরফ সম। চোখ মুখ কুঁচকে নেলি ধমকে উঠল, এত করে ভেজে এই সকালবেলা নিমোনিয়া হয় যদি? ভাঙা মোটা গলায় রূপকথা বলল, আরে কিছু হবে না, এখন আরাম লাগছে। কথা বলতে বলতেই হঠাৎই রূপকথার নজর গেল নেলির মুখে। অবাক চোখে রূপকথা শুধালো, ফুপি মেরেছিল তোকে? কিন্তু কেন? আরে আম্মু মারেনি, অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, পরে বলবো। আপাতত রেস্ট নে, আমি একটু ঘুমাবো, সারা রাত ঘুম হয়নি। ঠিক আছে, তুই তোর রুমে চলে যা, আমি একা একটু রেস্ট করব কিছু সময়। বাক্য ব্যয় না করে নিঃশব্দে চলে গেল নেলি। নেলি যেতেই টেবিলের উপর ব্যস্ত হাতে কিছু খুঁজল রূপকথা, কিন্তু পেল না। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে কেমন উন্মাদ হয়ে উঠল সে। এরপর কাবার্ড, আলমারি, ড্রেসিং টেবিল, ড্রয়ার সব জায়গায় আরো বেশ খানিক সময় নিয়ে খুঁজলো, তাও পেল না। এবার কান্নার উদ্রেক হলো তার। দৌড়ে নেলির কক্ষে এলো। ক্যাবলি কাঁথা জড়িয়ে চোখ বুজেছে নেলি। খট করে দরজা খোলার শব্দে নড়ে চড়ে বসে রূপকথাকে দেখতে পেল। আবার কি? কোন ব্যাকপ্যাক? বড় বড় অবাক চোখে জানতে চায় নেলি। অস্থির বেদনার্ত কণ্ঠে রূপকথা বলে ওঠে, কাল যেটা নিয়ে সরফরাজদের বাড়ি গেলাম সেটা। এবার ফাঁকা ঢোক গিলল নেলি। এবার কি হবে? সে তো ভুলে ওটা ফেলেই চলে এসেছে, কিন্তু ওই ব্যাগ না পেলে রূপকথা কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলবে। হায় হায়, এবার বুঝি শিউলি সব বুঝে যায়। চুপ করে আছিস কেন নেলি? আমার ব্যাগ কোথায়? আসলে ওই ব্যাগ ওই বাড়িতেই ভুলে ফেলে এসেছি আমি। এত বড় ভুল কি করে করতে পারলি তুই? এত মন ভোলা হলে কিভাবে চলবে বলতো? তুই কি ছোট বাচ্চা? আমি কিছু জানি না, আমার ব্যাগ এনে দে। রূপকথার মামু বাড়ির আবদারে নেলির ঘুম ছুটে পালালো। মাথা ভো ভো করে ঘুরে উঠলো। কেয়ারটেকার ওরফে দারোয়ানের কাছে বন্দুক আছে, এটা কিভাবে রূপকথা গাধিকে বোঝাবে সে? এবার কি হবে তার? এমন বোকার মতো তাকিয়ে আমাকে কি দেখছিস নেলি? রূপকথা চেঁচানোর শব্দে কেঁপে উঠল নেলি। এরপর ফাঁকা ঢোক গিলে বলে উঠল, সিংহের খাঁচায় আমাকে কেন ঢোকাতে চাইছিস বনু? এত কিছু জানি না, তুই এখনই চল। ওই ব্যাগ ছাড়া আমি বাঁচবো না। ওই ব্যাগ আমার প্রাণ নেলি। সামান্য একটা ব্যাগের জন্য বোনের প্রাণ সৎকার করে দিতে চাইছিস? হৃদয়হীন মানবী, বাজার থেকে এর চাইতে দামি ব্যাগ কিনে দেব, তবু ওই বাড়িতে আমাকে যেতে বলিস না প্লিজ। ওই ব্যাগই লাগবে আমার নেলি। ওই ব্যাগে আমার জীবনের 12টা বছর বন্দি আছে। আমার আবেগ, আমার মনে জমানো কথা সব ওই ব্যাগে আছে। ওই ব্যাগ আমার চাই, চাই মানে চাই। নেলির এবার কেঁদে ফেলার উপক্রম হলো। রূপকথার হুঙ্কারে মাথার ছোট উকুনগুলো কেমন কুটকুট করে মগজ কামড়ে চলেছে। অজানা মরণ ভয় হৃদয়ে হাতুড়ি দিয়ে ইচ্ছে মতো জোরে জোরে বাড়ি দিচ্ছে। চোখ ভর্তি ঘুম। সে তো কোন আমলে পালিয়েছে। এবার তবে উপায় কি হলো? উঠছিস না কেন? রূপকথা আরেক দফায় তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসলো। নেলি পায়জামা এক পা হাঁটুর উপরে, আরেকটা হাঁটু সম। গায়ের স্লিপিং শার্টের বোতাম এলোমেলো করে লাগানো। পাখির বাসার নেই কোকড়ানো চুলগুলো দেখে আস্ত এক পাগল মনে হচ্ছে তাকে। এমন বেশেই নেলি বলে উঠল, অজগরের কাবাবের চাইতে গুলি খেয়ে মরা বেটা। ব্রেকফাস্ট করে নিয়ে যাব। আপাতত দোহাই লাগে 1 ঘন্টা ঘুমাতে দে। নৃশংস মৃত্যুর আগে একটু শান্তির ঘুম ঘুমাতে চাই। খুব সকাল সকাল অভিরূপ এলো সরফরাজের বাড়িতে। অভিরূপের মা
অনিমা নাসরিন খুব যত্ন করে সরফরাজের জন্য নাস্তা বানিয়ে পাঠিয়েছেন। আর তাছাড়া আজ সরফরাজের গাড়ি কিনতে যাবার কথা। এখানে আসার পর থেকে নিজের ব্যবসা বাণিজ্যের প্রতিও খুব উদাসীন হয়ে গেছে সরফরাজ। অভিরূপ একা হাতে সব সামলাতে হিমশিম খাচ্ছে। যদিও লুইস আর ইয়ং এলে এসে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচবে। অভিরূপ যখন সরফরাজের ড্রয়িং রুমে প্রবেশ করলো তখনও সরফরাজ ঘুম থেকে ওঠেনি। বাড়ির কেয়ারটেকার কামালের কাছে সরফরাজের খোঁজ করতে জানা গেল কিছুক্ষণ আগে সে বাসায় ফিরেছে। কামালের কাছে নাস্তার বক্স সোপর্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো অভি। সরফরাজের কক্ষের দরজায় হালকা নক করতে গমগমে স্বরে জবাব এলো। ভেতরে আয়। দরজা ঠেলে ভেতরে ঢুকতে বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখা গেল সরফরাজকে। কোনো বাক্য অপচয় না করে নিঃশব্দে পাশের ডিভানে বসলো অভিরূপ। কারণ সরফরাজের চোখে মুখে চিন্তার রেশ, কেমন অদ্ভুত রাগী লাগছে তাকে এই মুহূর্তে। অভিরূপ কিছু ঠাহর করার আগে সরফরাজ ল্যাপটপ ফেলে অভির পানে তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।